আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পুলিশের গর্বের মঞ্চে নতুন অধ্যায়, পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধন। সাবেক বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার দাবি, সুপ্রিম কোর্টে বিক্ষোভ ও সমাবেশ। অনিশ্চয়তায় কারিগরি শিক্ষার ভবিষ্যৎ, পলিটেকনিকের শাটডাউন ঘোষণা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংলাপ, আইনি কাঠামো গড়ার আহ্বান। উত্তেজনার পারদ কাশ্মীরে, ভারত পাকিস্তানের নতুন সংঘর্ষ। নাইজেরিয়ায় ভয়াবহ গাড়ি বোমা হামলা, বিস্ফোরণে নিহত 26। বিহারের কিশোরের বিস্ময়কর আইপিএল যাত্রা, 35 বলে করেন 101 রান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের হাত ধরে শুরু হল পুলিশ সপ্তাহ 2025-এর আনুষ্ঠানিক সূচনা। মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এই মহৎ অনুষ্ঠানে ভাষণে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের সেবায় নিজেদের উৎসর্গে আরও এক নতুন অধ্যায় যোগ হল। উদ্বোধনী দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপি সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই 3 দিনব্যাপী সাম্প্রদায়িক উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশেষ করে এবারের দিনেই 62 জন কৃতী পুলিশ সদস্যের হাতে পদক তুলে দেওয়া হয়, যারা নিজেদের সাহসিকতা ও দায়িত্ববোধের জন্য স্বীকৃতি পান। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশের সুপার সহ সব স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত থেকে এই মহৎ অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যেখানে একদিকে সম্মাননা ও পুরস্কার বিতরণ, অন্যদিকে পুলিশি সেবার গৌরবের বারতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের পুলিশ বাহিনী দেশের নিরাপত্তার রক্ষক। তাদের সততা, সাহস ও নিষ্ঠা ছাড়া নিরাপদ বাংলাদেশ কল্পনা করা যায় না। এবারের প্রতিপাদ্য বিষয়, আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ, তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নিশ্চিত করুন, যাতে কারো দ্বারা ব্যবহৃত না হন। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। সুপ্রিম কোর্টের সামনে আজ অনুষ্ঠিত হয়েছে কঠোর বিক্ষোভ ও সমাবেশ, যেখানে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। এই কর্মসূচি আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই কর্মসূচি দেশের গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে এক কঠোর প্রতিবাদ ও সতর্কবার্তা হিসেবে স্বীকৃতি পেয়েছে। দুপুরে সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও আইনের শাসন ধ্বংসের মূল কারিগর হিসেবে সাবেক এই বিচারপতিকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তারা আরো বলেন, খায়রুল হকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধে উৎসাহিত না হয়। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। অভিযোগ ওঠে, দেশের উচ্চ ও নিম্ন আদালতে এখনো দলবাজি ও ফ্যাসিবাদী মনোভাব সম্পন্ন বিচারকরা বহাল আছেন। তাদের অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়, যাতে বিচার বিভাগের স্বচ্ছতা ও স্বাধীনতা পুনরুদ্ধার করা সম্ভব হয়। কাজ করেছেন এটা তো আপনারা সকলেই জানেন। এই দেশের গুমের রাজা কে? খায়রুল হক। ইন্ধনদাতা কে? এই খায়রুল হক কার নির্দেশে আজকে গুম খুনের রাজা হয়েছেন? ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্দেশে। যে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে এই বিচার বিভাগ চালিয়েছেন, যে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে আমাদের সাধারণ মানুষকে, এদেশের ছাত্র জনতাকে গুম খুনের মধ্যে নিয়ে গিয়েছেন, তিনি কিভাবে তাকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না আমি বুঝতে পারি না। আমরা একটা আন্তর্জাতিক আদালত তৈরি করেছি এখানে, এই যে বাম পাশে,
ভেবেছিলাম তিনি রোজ রোজ বক্তব্য রাখেন টেলিভিশনের সামনে, তার প্রধান যে তিনি কি বিচার করবেন, অমুকের বিচার করবেন, এই তমুকের বিচার করবেন। কিন্তু এই যে শেখ এই যে ABM খায়রুল হক, যিনি দেশটাকে ধ্বংস করে দিয়েছেন, যিনি পুরা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন, যিনি আইনের শাসন ধ্বংস করে দিয়েছেন, যিনি বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন। সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে দীর্ঘ ৮ মাসের আন্দোলনের পরেও ৬ দফা দাবির বাস্তবায়ন না হওয়ায় এখন কঠোর পথে হাঁটছে কারিগরি ছাত্র আন্দোলন। মঙ্গলবার ২৯ এপ্রিল থেকে দেশব্যাপী সব ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে তারা ঘোষণা করেছেন শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহজাদ আহমেদ জানিয়ে দেন, দাবি আদায়ের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে আসলেও সরকার প্রয়োজনীয় সমাধানে এগোতে পারছে না। তিনি বলেন, আমরা কোনো সহিংসতায় যাব না, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচিতে অংশ নেব না। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হলেও শিক্ষার্থীরা মনে করেন এই রূপরেখা বাস্তবায়নে যথাযথ কাজ হচ্ছে না। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ৬ দফা না হয় মৃত্যু। এই আন্দোলনের মুখে ২২ এপ্রিল একটি ৮ সদস্যের কমিটি গঠন হলেও আন্দোলন স্থগিত না করে দেশব্যাপী শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। তাদের দৃঢ় বিশ্বাস, দাবি না মানা পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ থাকবে। এখনো পর্যন্ত দাবি পূরণ না হওয়ায় ছাত্র সমাজের এই আন্দোলন যেন দেশের কারিগরি শিক্ষার ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। করার জন্য একটি রূপরেখা কমিটি তৈরি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটি মাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা কোনো প্রকার সফলতা দেখতেছি না বা আমরা কোনো প্রকার তথ্য পাচ্ছি না যে ভবিষ্যতে আমাদের দাবিগুলো কিভাবে কাজ করা হবে বা দ্রুত থেকে দ্রুত সম্পর্কে কমিটি কাজ করতেছে না। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আমরা একযোগে শাটডাউন কর্মসূচি পালন করেছি। আমাদের দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রমাণ না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবেই শাটডাউন থাকবে। একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন সহ সকল প্রকার কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে। সাংবাদিকদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতা, হয়রানি ও মামলার প্রবণতা মোকাবেলায় দ্রুত সহায়তার পাশাপাশি একটি টেকসই ও কার্যকর আইনি সহায়তা কাঠামো গঠন প্রয়োজন বলে মনে করছেন সাংবাদিক নেতারা। তারা বলছেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, যেখানে রাষ্ট্রীয় অঙ্গীকার, শক্তিশালী আইন এবং সংগঠনগুলোর মধ্যে সমন্বয় অপরিহার্য। মঙ্গলবার ২৯ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমষ্টি আয়োজিত ও ইউনেস্কো গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহায়তায় আয়োজিত সংলাপে এসব কথা উঠে আসে। মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকদের জন্য একটি কার্যকর ও প্রাতিষ্ঠানিক আইনি সহায়তা ব্যবস্থা গড়ে তোলার দৃষ্টি। সংলাপে বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও দেশে এখনো পুরোপুরি একটি আইনি কাঠামো তৈরি হয়নি। তারা আশাবাদ ব্যক্ত করেন, চলমান প্রকল্প ও উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে এক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে, যা সাংবাদিকদের সুরক্ষা দিতে সক্ষম। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও কুপওয়া জেলায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনাবাহিনী। ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, রাতে পাকিস্তানের সেনা চৌকিগুলো থেকে কোনো উস্কানি ছাড়াই গুলি চালানো হয়েছে। অভ্যুত্থান ও উত্তেজনায় এই নতুন দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঝুঁকি আবারও বেড়ে গেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিশ্বের চোখে এখন কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনা এক নতুন উত্তেজনার দ্বার প্রান্তে পৌঁছেছে। এই ঘটনা যেন এক অশুভ সংকেত হয়ে দাঁড়িয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে। প্রমাণের ভিত্তিতে নয়, বরং এক পক্ষের অভিযোগে ভারতের কঠোর পদক্ষেপে ঝড় বইছে পাকিস্তানের বিরুদ্ধে। এর জের ধরে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে এখন থেকে পাকিস্তানের আকাশে ভারতের কোনো বিমান উঠতে পারবে না। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো প্রভাবিত হতে পারে। ফলে যাত্রীরা আগে থেকেই তাদের প্ল্যান অনুযায়ী ফ্লাইটের সময় পরীক্ষা করে নেয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাগুলো। বিশেষজ্ঞদের মতে, এই দীর্ঘ রুটের কারণে জ্বালানি খরচ অনেক বেড়ে যাবে, ফলে পরিবহন খরচা বাড়বে অপ্রত্যাশিতভাবে। এর ফলে অদূর ভবিষ্যতে ভাড়াও বাড়তে পারে ৮ থেকে ১২% মধ্যে।
দিল্লি ও উত্তর ভারতের শহরগুলো থেকে পশ্চিমমুখী বিমান পরিষেবাগুলোও এই পরিবর্তনের শিকার হবে। দীর্ঘ রুটের জন্য বিমানগুলোকে আরব সাগর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, যা সময়ের পাশাপাশি খরচ দ্বিগুণ বাড়িয়ে দেবে। অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে তাকালে বোঝা যায় ভারত এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের জন্য বিশেষ ভিসা স্থগিত, মেডিকেল ভিসা সহ সব ধরনের ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একদিকে যুদ্ধের ছায়া, অন্যদিকে শান্তির প্রত্যাশা, এই দ্বৈরথ এখন বিশ্ববাসীর মুখে মুখে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো কমপক্ষে ২৬ জনে। এই নৃশংস ঘটনা রোববারের মাইদুগুরি শহরে ঘটে, যেখানে দুইটি যাত্রীবাহী বাসের উপর একযোগে বিস্ফোরণ ঘটানো হয়। প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ অনুযায়ী গাম্বরু এঙ্গালা শহরের দিকে যাচ্ছিল দুটি বাস। হঠাৎই পথেই ঝলসে যায় তাদের জীবনযাত্রা। নাইজেরিয়া পুলিশ এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি, তবে একজন অজ্ঞাত কর্মকর্তা জানিয়েছেন প্রাথমিক তদন্তে জানা গেছে বিস্ফোরিত বোমাগুলো শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ধরনের। এগুলো বাসের ভেতরে আগে থেকেই স্থাপন করা ছিল বলে ধারণা করা হচ্ছে। নাইজেরিয়া ভিত্তিক এই জঙ্গি গোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত এবং বেশ কয়েক বছর ধরে নিয়মিত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। বোর্নো এই সংগঠনের মূল ঘাঁটিগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত, যেখানে তারা নির্বিচারে হামলা চালিয়ে সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। ক্রিকেটের জগতে নতুন এক তারকা উঠে আসছে, তার নাম বৈভব সূর্যবংশী। ক্রীড়া জগৎকে কাঁপিয়ে দেয়া এই তরুণের চোখে যেন স্বপ্নের ঝলক, সেখানে প্রতিটি ব্যাটে কীর্তির ছোঁয়া। আইপিএল এর পিচে একের পর এক বিস্ময়কর পারফরম্যান্স দেখিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন বয়স কেবল সংখ্যা, প্রতিভার কোনো বাধা নেই। বিহারের এই কিশোরের ক্রিকেট জীবনের শুরু ছিল সতেজ স্বপ্নের মতো। শুরুর দিনগুলো ছিল একটু কষ্টের। অভিষেক ম্যাচে শার্দুল ঠাকুরের বলে ছক্কা হাঁকিয়ে নিজের ক্ষমতার জানান দিয়ে গেলেও তা বড় করতে পারেননি। সর্বশেষ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে ১০১ রান করে তিনি যেন রূপকথার এক চরিত্র রূপে হাজির হলেন। গুনে গুনে ৭টি চার, ১১টি ছক্কা, সবই যেন এক অনন্য রেকর্ড। ১৪ বছর ৩২ দিনে আইপিএলের শতক হাঁকানো এই তরুণের জন্য অপেক্ষা করছে এক উজ্জ্বল ভবিষ্যৎ। ১৭ বলে অর্ধশত রান করে আইপিএলে কনিষ্ঠতম হিসেবে কীর্তিও গড়লেন তার আগে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।